নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত। আমার আজকের গল্প সুবোধ ঘোষের লেখা, নাম সুপ্রিয়া। ওটি একটা দুর্নামের বাড়ি। আষাঢ়ের শেষ দিকে যখন উশ্রির বুকে ঘোলা জলের ঢল নামে, তখন এই বাড়ির একটা জানলার কাছে দাঁড়ালে উশ্রির সেই পাগলা চেহারা দেখা যায়। ওটা একটা উচ্ছল কলকল হাসির বাড়ি। হয় বাইরের ঘরে, নয় বারান্দায়, কিংবা সামনের এক টুকরো ঘেঁষো জমির ওপরে ৩-৪ জন মানুষের জটলা সর্বক্ষণ মুখর হয়ে থাকে। সেই মুখরতার সঙ্গে মাঝে মাঝে উচ্চকিত হাসির হল্লাও হয়। এটা একটা অফুরান চায়ের বাড়ি। সর্বক্ষণ স্টোভ জ্বলে, আর স্টোভের ওপর ডেকচিতে জল ফোটে। পেয়ালা পিরিচের ঝনঝনানি সব সময় শোনা যায়। চাকর রামসেবক শুধু চা তৈরি করবারই চাকর। এটি একটা গানের বাড়ি। যখন তখন হারমোনিয়াম বাজে, কখনো বা এসরাজ, কখনো মেয়ে গলায় বা কখনো বা পুরুষ গলার গানে সুরেলা হয়ে ওঠে এই বাড়ির বাতাস। এটা একটা খেলার বাড়ি। ক্যারামের ঘুঁটির শব্দ ঠকাস ঠকাস করে ঘরের ভেতরে, এবং ঘরের বাইরে হলে ঘেঁষো জমির ওপর ব্যাডমিন্টনের লাফালাফি। উশ্রির কিনারায় পেঁপে গাছের ছায়ায় ঘেরা এই ছোট বাড়িটা যেন সর্বক্ষণের উল্লাস আর গুঞ্জনের এক মৌচাক। সেই উল্লাস আর সেই গুঞ্জনের মাঝখানে বসে আছে এই বাড়িরই মেয়ে, বিধু চৌধুরীর মেয়ে সুপ্রিয়া চৌধুরী। মাসের মধ্যে বিধু চৌধুরী কটা দিনই বা বাড়িতে থাকেন? বড়জোর 7-8টা দিন। অভ্রের কেনাবেচার কাজ করতে হলে শহর ছেড়ে দূরের যত খনির কাছে কাছে ঘোরাফেরা করতে হয়। বিধু চৌধুরীও তাই করেন। জঙ্গলে ঘেরা এক একটা খনি অঞ্চলের ভেতরে ঢুকলে 5 দিনের আগে কাজ ছেড়ে ফিরে আসতে পারেন না। ফিরে আসলেই বা কি? বাড়ির এই সর্বক্ষণের উৎসবের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। তিনি বাধাও দেন না, বাহবাও করেন না। কর্মক্লান্ত জীবনটাকে শুধু 2-3টে দিনের মতো একটু চুপ করে থাকবার আর ঘুমিয়ে পড়ে থাকবার আরাম পাইয়ে দিয়ে তিনি আবার বের হয়ে যান। তার এই একঘেয়ে খাটুনির পালা দু চোখে দেখে যিনি সহ্য করতে পারতেন না এবং উদ্বিগ্ন হয়ে বাধা দিতেন, তিনি আজ আর নেই। সুপ্রিয়ার মা, তিনি মারা গেছেন। সে আজ 10 বছর আগেকার কথা। বিধু চৌধুরীর এই সংসারের ক্ষুধা তৃষ্ণার হিসেব রাখে আর সব কাজের দায় সহ্য করে চাকর রামসেবকের মা। এ বাড়িতে আর যারা থাকে তারা নেহাতি ছেলে মানুষ। সুপ্রিয়ার 2টো ভাই আর একটা বোন, যারা সময় মতো স্কুলে যায় কি না যায় তাও ঠিক মতো বোঝা যায় না। এই বাড়ি একটা অভাবের বাড়ি বটে, টাকা পয়সার অভাব। কিন্তু সে অভাব চোখে দেখে বুঝতে পারবে এমন সাধ্য কার? যারা বিধু চৌধুরীর কাজ কারবারের খবর রাখেন তারাই শুধু জানেন যে দেনার উপর দেনা করে দিন পার করে দিচ্ছেন বিধু চৌধুরী। একবার লাভ করলে 3 বার লোকসানে পড়েন বিধু চৌধুরী। কিন্তু তবু এই ক্যারাম, ব্যাডমিন্টন, হারমোনিয়াম আর চায়ের নিত্য উৎসবে আত্মহারা হয়ে আছে বিধু চৌধুরীর বাড়ি। তাই তো এই পাড়ায় আর ওই পাড়ায়, এই মকতপুর ও বারগন্ডার আর সেই দূর পচাম্বাতে পর্যন্ত নানা জনের মুখে নানা দুর্নামের গুঞ্জন ঘুরে বেড়ায়। তাই মেয়েটাকে একেবারে ওপেন জেনারেল লাইসেন্স দিয়ে দিয়েছেন বিধু চৌধুরী। যে টাকা পয়সা খরচ করে বিয়ে দেবার সাধ্য তো নেই বিধু চৌধুরীর। এখন মেয়েটা যদি নিজের চেষ্টায় মনের মতো একটা ছোকরা ধরে ফেলতে পারে, লোকের চোখের সন্দেহকে নিন্দে করা যায় না। বিয়ের বয়সের একটা সুন্দর মেয়ে এবং তার চারদিক ঘিরে বিয়ের বয়সের গোটা 3-4 ছেলেকে যদি প্রায় সব সময় ব্যস্ত আর উল্লসিত হয়ে থাকতে দেখা যায়, তাহলে তো সে সন্দেহ লোকের হবে নাই বা কেন? সুপ্রিয়ার জন্মদিনে সুপ্রিয়ার বান্ধবদের উপহারের সামগ্রীতে টেবিলটা ভরে যায়। বিধু চৌধুরীর দুর্নাম হলো তার হতাশা ও অক্ষমতার দুর্নাম। টাকা পয়সার অভাব আছে বলে কি মেয়েকে এইভাবে যথেচ্ছাচারের সুযোগ দিতে হয়?
কিন্তু সত্যিকারের দুর্নাম হলো বিধু চৌধুরীর মেয়ে সুপ্রিয়ার দুর্নাম। সুপ্রিয়া যা করছে তাকে এক কথায় বলা যায় পুরুষ নিয়ে খেলা। সময়ে অসময়ে এক একটা সাইকেল ছুটে এসে গেটের কাছে থামে, তারপর ভেতরে চলে যায়। মাঝে মাঝে একটা বেবি অস্ট্রিনও দেখা যায়। পচাম্বার সেই স্বর্গত রায় বাহাদুরের ছেলে বঙ্কিমের বেবি অস্ট্রিন আছে। ওদের সকলেরই জন্য এখানে সুপ্রিয়ার মুখের সমান মাপের হাসি ভরা অভ্যর্থনা সব সময় তৈরি। এ পাড়া আর ও পাড়ার কত মেয়ে কত বাড়িতে বেড়াতে যায়, কিন্তু এ বাড়িতে কেউ আসে না। এমনকি সুপ্রিয়ার মাস্তুতো বোন শৈল, সেও প্রায় 1 বছর হলে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। অনেক সময় অনেকের মনের আশঙ্কা চাপা গলার আলোচনার মধ্যেই বেশ একটু উগ্র হয়ে ওঠে। ও মেয়ে বের হয়ে গেল বলে, ও মেয়ে হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি হলো বলে। প্রকৃতির প্রতিশোধ যে বেশি দিন চুপ করে থাকে না মশাই। সুপ্রিয়া চৌধুরীও কোনো বাড়িতে বেড়াতে যায় না, সময় পেলে তো যাবে। তাছাড়া পাড়ার কোন বাড়ির মা মাসিও তাকে পছন্দ করে না সুপ্রিয়া তাদের বাড়িতে আসুক। আসে না সুপ্রিয়া, অন্য বাড়ির কোনো মেয়ের সঙ্গে এখন আর মেশেও না সে। অন্তত একটা ভয় থেকে কিছুটা রেহাই পায় অনেক বাড়ির মন। একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে হয়। সুপ্রিয়ার চোখের কাছাকাছি এসে ভিড় করে যেসব তরুণ মন আর যুবক চেহারা, তাদের সুনামের গায়ে কখনো কোনো নিন্দুকের সন্দেহ ও সমালোচনার জ্বালা লাগেনি। এদের সুনাম বিপন্ন হয়েছে, সন্দেহ আর অপবাদের বোঝা এদের মাথায় চেপেছে শুধু এই অফুরান চায়ের আসরে এসে বসবার পর থেকে। সত্যি সত্যি লোকের ধারণায় যেসব যুবকের মতিগতি সম্বন্ধে নিন্দা ঘৃণা আছে, তাদের কাউকে আজ পর্যন্ত সুপ্রিয়া চৌধুরীর হাসি মধুর রসে উচ্ছল এই উল্লাসের মৌচাকের কাছে এসে গুঞ্জন করতে দেখা যায়নি, আর শোনাও যায়নি। সত্যি সত্যি ভালো ছেলে বলে পরিচিত সুনামের মানুষগুলো এখানে এসে ভিড় করে। এই জন্যই তো সুপ্রিয়া চৌধুরীর নাম শুনলে ভয় পায় অনেক পরিবারের মন। ঠিক এই জন্যই তো সুপ্রিয়ার দুর্নাম বড় তীব্র হয়ে ওঠে। বিধু চৌধুরীর ওই মেয়ে বেছে বেছে ঠিক ভালো ভালো মাথাগুলোকে ডেকে এনে নষ্ট করে। যে পরিমল ফার্স্ট ক্লাস কলিয়ারি ম্যানেজার হবে বলে রোজ সন্ধ্যাবেলা মাইনিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে এসে বই পড়তো, সেই পরিমলকেই এখন দেখা যায় রোজ সন্ধ্যাবেলা ওই এক টুকরো ঘেঁষো জমির ওপর সুপ্রিয়ার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে। কেমন করে এটা সম্ভব হয়? অনেকে বলে যে মেয়েটা একটা অদ্ভুত এক মিষ্টি হাসির জাল ফেলে, এক একটা ছেলের মন টেনে নিয়ে এসে এই অফুরান চায়ের ঝর্ণার মধ্যে সে ছেড়ে দেয়। পথে যেতে যেতে পরিমলদের মতো কোনো ভালো স্বভাব, ভালো চেহারা আর ভালো অবস্থা ছেলেকে দেখতে পেলে হঠাৎ নাকি নিজের থেকেই যেচে আলাপ করে সুপ্রিয়া। তারপরেই তাকে চায়ের নেমন্তন্ন করে। জিমন্যাসিয়ামের পরেশ আর নেপাল কিন্তু বলে চায়ের নেমন্তন্ন করে না ঘেঁচু করে। বিধু চৌধুরীর মেয়ে রীতিমতো অহংকারী, নিজের থেকে যেচে আলাপ করবার মতো মেয়েই সে নয়। পরিমলেরাই নিজের থেকে যেচে সুপ্রিয়ার ভাই পল্টুকে একটা বাজে কাজের ছুতো নিয়ে ডাকতে যায়। ভদ্রতা রক্ষা করবার জন্য সুপ্রিয়া ওদের চা খেতে বলে, ব্যাস। তারপর আর কি? তারপর থেকে ওরা ওদের ক্যাংলা চোখের লোভ নিয়ে সুপ্রিয়া চৌধুরীর সুন্দর মুখের হাসি দেখবার জন্য রোজ যায় চা খেতে। কে জানে কাদের কথা সত্যি। সুপ্রিয়া পথে যেতে যেতে কোনো ভদ্রলোকের গায়ে পড়ে তাকে চায়ের নেমন্তন্ন করছে, এ দৃশ্য অবশ্য কখনো চোখে পড়েনি। আর পরিমলরাই বা কেন যে পল্টুর মতো একটা ছেলেকে কোনো বাজে কাজের ছুতো করে ডাকতে যাবে তাও তো ঠিক বোঝা যায় না। কিন্তু এটা তো খুব স্পষ্ট বোঝা যায় যে সুপ্রিয়া তার হাস্যময় সুন্দর মুখের অভ্যর্থনা অবারিত করে রেখেছে। সুপ্রিয়ার মনে কোনো আপত্তি নেই, প্রতিবাদও নেই। এইসব বান্ধবদের কোনো মুখরতাকে কখনো একটুখানি ভুরু কুচকেও সে শাসন করে না। যেন একদল মূর্তিমান স্তব সুপ্রিয়ার মুখের দিকে তাকিয়ে হল্লা করছে, আর সুপ্রিয়া তার মুখের সেই সুস্থির হাসির জ্যোতি নিয়ে মন্দিরেশ্বরী দেবিকার মতো নীরবে যেন সব শুনছে। 1 মাস বা 2 মাস স্তবগুলো যেন ক্লান্ত হয়ে আসে। তারপর দেখা যায় পরিমল আবার রোজ সন্ধ্যায় মাইনিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে বই পড়ছে। বিধু চৌধুরীর বাড়ির এই অফুরান চায়ের ফোয়ারার চারদিকে তৃষ্ণার্থ পরিমলেরা আর কলরব করে না। কলরব করে তখন অমিয়, অধীর, শান্তিনাথ। পরিমলদের
বিপন্ন সুনামের বিপদ কেটে যায়, বরং সুনাম আরও বেশি প্রশংসার গৌরব নিয়ে ছড়িয়ে পড়ে। সত্যি এরা বড় ভালো ছেলে, বড় শক্ত মনের ছেলে। বিধু চৌধুরীর ওই মেয়ের চোখের লোভ আর মিষ্টি হাসির উদ্দেশ্যে পরিমলদের কাউকেই স্বীকার করতে পারল না। নিশ্চয়ই সুপ্রিয়া চৌধুরীকে হয় ভয় পেয়ে নয় ঠাট্টা করে ওরা সরে গেছে। টাকা পয়সা খরচ না করে ভালো জামাই পেয়ে যাবেন, বিধু চৌধুরীর সেই ধূর্ত স্বপ্ন সফল আর হলো না, হবেও না বোধহয়। কিন্তু সুপ্রিয়া চৌধুরীর মতিগতি সম্বন্ধে সন্দেহগুলো এরপর একবার একটা কঠিন বিশ্বাসের হাওয়া হয়ে ছড়িয়ে পড়তে থাকে। আর সন্দেহ করবার কি দরকার? প্রমাণিত পাওয়া যাচ্ছে একেবারে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা। পরিমল রায় আক্ষেপ করে আর বলতে গিয়ে লজ্জা পায়। সুপ্রিয়ার বাড়ির ওই অফুরান চায়ের ফোয়ারার উদ্দেশ্যে যে মুহূর্তে ওরা টের পেয়েছে সেই মুহূর্তে ওরা পালিয়ে এসেছে। একেবারে কানের কাছে মুখ এগিয়ে দিয়ে সুপ্রিয়া স্বচ্ছন্দে যেসব কথা বলে সে কথা শোনবার পর কোনো ভদ্রলোকের পক্ষে আর ওখানে 1 মিনিটও বসে থাকা সম্ভব নয়, আর সেটা উচিতও হবে না। সেদিন উস্ত্রির বালিয়ারির ওপর এক রক্তসন্ধ্যার ছায়ার সঙ্গে সঙ্গে পূব আকাশের কোল থেকে পূর্ণ চাঁদের ছায়া যখন ছড়িয়ে পড়ল, ঠিক তখনই বিধু চৌধুরীর বাড়ির বারান্দায় চায়ের আসরে অমিয়দের উল্লাস আর হাসি হুল্লোড়ের পাশে একটা নতুন মুখের হাসি দেখতে পাওয়া গেল। কি আশ্চর্য! শেষে সুধাংশুর মতো ছেলেও এসে ধরা দিল সুপ্রিয়া চৌধুরীর মিষ্টি হাসির কাছে। পরিমলেরা আর অমিয়রা যদি আসে আর সুপ্রিয়া যদি ওদের ধরে আনবার চেষ্টা করে, তবে তার উদ্দেশ্যটা স্পষ্ট করে বোঝা যায়। কারণ পরিমলেরা আর অমিয়রা সকলেই অবিবাহিত যুবক। ওদের বিয়ে দেবার জন্য ঘরের মানুষ এখনো তেমন করে ঠিক ব্যস্তও হয়নি। কিন্তু সুধাংশু, সে তো প্রায় বিবাহিত। কে না জানে হৃদয়বাবুর একমাত্র মেয়ে মাধুরীর সঙ্গে সুধাংশুর বিয়ের প্রস্তাব একেবারে পাকাপাকি হয়ে আছে। ছেলে নেই হৃদয়বাবু, ওই একটাই মেয়ে, অথচ সম্পত্তি অনেক। হৃদয়বাবুর মেয়ে মাধুরী দেখতেও বেশ সুন্দর। সুধাংশুর মতো ছেলের সঙ্গে মাধুরীর মতো মেয়ের বিয়ে হলে ভালোই হয়, এই সত্য কে না স্বীকার করবে। হৃদয়বাবুর সম্পত্তি পাবে তার জামাই সুধাংশু, আর সুধাংশু বিয়ের পর 3 বছরের জন্য বিলেতে গিয়ে একটা পরীক্ষা দিয়ে আসবে। এই ব্যবস্থাও যে একেবারে হিসেব করে তৈরি করে রাখা হয়েছে। সুধাংশু সবই জানে। সুধাংশুর বাবাও বড় বেশি খুশি হয়েই দিন কাটাচ্ছেন। সুধাংশুর বাবার আর্থিক অবস্থাও সুবিধের নয়। টাকা পয়সার অভাবের জন্যই সুধাংশু আর 3টে বছর রিসার্চ করবার সুযোগ পেল না। বাধ্য হয়ে একটা ছোট কলিয়ারির 300 টাকা মাইনের ম্যানেজার হয়ে দিন কাটাচ্ছে। আর কিছুদিন পরে হৃদয়বাবুর মেয়ের সঙ্গে যার বিয়ে হবে এবং বিয়ের পর হৃদয়বাবুর টাকায় সে 3 বছরের জন্য বিলেত যাবে পড়াশুনো করতে, সেই মানুষ বিধু চৌধুরীর মেয়ের পাল্লায় পড়ে এ কি ভয়ঙ্কর ভুল করল। ওর সুনাম যে এক্ষুনি বিপন্ন হবে। ওর মতিগতির রহস্য বুঝতে না পেরে স্বয়ং হৃদয়বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। হৃদয়বাবুর মেয়ে মাধুরীও কি শুনতে পাবে না? সুপ্রিয়া চৌধুরীর চায়ের হাসি ছড়ানো কথার মায়ার কাছে মুগ্ধ হয়ে বসে থাকবে যে সুধাংশু, সেই সুধাংশুকে বিয়ে করতে মাধুরীর মনও কি বেঁকে বসবে না? 1 দিন 2 দিন, তারপর আরও 2 সপ্তাহ সুধাংশুকে বিধু চৌধুরীর বাড়িতে রোজই সন্ধ্যায় যেতে দেখা যায়। এত ভালো ছেলে সুধাংশুকে লোকের মনের সন্দেহগুলো আর ক্ষমা করতে পারে না। সুধাংশুর দুর্নামের গুঞ্জন প্রথমে মৃদু মৃদু, তারপর একেবারে মুখর হয়ে ছড়িয়ে পড়ে। পথে যেতে যেতে সুপ্রিয়ার সঙ্গে সুধাংশুর কোনোদিন সাক্ষাৎ হয়নি। সুপ্রিয়াও গায়ে পড়ে সুধাংশুকে চা খেতে বলেনি। সুপ্রিয়ার ভাই পল্টুকে সে ম্যাজিক শেখাবার উদ্দেশ্য নিয়ে অমিয়ার মতো একটা ছুতো করে ওর বাড়িতে আসেনি। সত্যি সত্যি একটা কাজের দায়ে একটা সন্ধেবেলা হঠাৎ এসে বিধু চৌধুরীর বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল সুধাংশু। বাইরের ঘরে তখন সুপ্রিয়ার গানের সঙ্গে সুর মিলিয়ে অমিয় রেসরাজ বিভোর হয়ে বাজছিল। মস্ত বড় একটা কাপড়ের বান্ডিল এক হাতে কাঁধের ওপর তুলে আর 10 টাকার 10টা নোট হাতে নিয়ে বারান্দার ওপর দাঁড়িয়ে থাকে সুধাংশু। অকস্মাৎ সুপ্রিয়ার গান থেমে যায়। 2টো অতি তীব্র উৎসুক চোখ নিয়ে ঘরের বাইরে বের হয়ে সে সুপ্রিয়া হাসতে থাকে। এ কী ব্যাপার সুধাংশুবাবু? সুধাংশু বলে, আপনার বাবার সঙ্গে দেখা হলো কোডারমা স্টেশনে। তিনি আরও 5 দিন পরে ফিরবেন। আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাপড়ের বান্ডিল আর এই টাকা আমার কাছে গুছিয়ে দিয়েছেন।
দুঃখ প্রকাশ করে সুপ্রিয়া বলে, আপনি নিজেই এত বড় একটা বোঝা বয়ে নিয়ে এলেন কেন? চিঠি পাঠিয়ে একটা খবর দিলেই তো আমি রামসেবককে আপনার কাছে পাঠিয়ে দিতাম জিনিসগুলো ফেরত আনতে। সুধাংশু হাসে, বলে, আপাতত বোঝাটা এখন রাখবো কোথায়? সুপ্রিয়া লজ্জা পেয়ে নিজেকেই ধমক দেয়, এই ছিছি, আমি এতক্ষণ করছিটা কি? দিন দিন দিন, আমার হাতে দিন। হাত বাড়িয়ে সুধাংশু হাত থেকে কাপড়ের বান্ডেলটা তুলে দেয় সুপ্রিয়ার হাতে। চলে যাচ্ছিল সুধাংশু। সুপ্রিয়া তাকে অনুরোধ করে, একটু বসুন না, একটা মিনিট। রামসেবক নয়, নিজের হাতেই চায়ের কাপ নিয়ে সুধাংশুর হাতের কাছে এগিয়ে দেয় সুপ্রিয়া। চা খাওয়া শেষ হওয়া মাত্র চলে যাবার জন্য উঠে দাঁড়ায় সুধাংশু। সুপ্রিয়া বলে, না না, আর আপনার আমি সময় নষ্ট করব না। সুপ্রিয়া নিজেই একটু সময় নষ্ট করে সুধাংশুর সঙ্গে কথা বলতে বলতে গেট পর্যন্ত এগিয়ে আসে। আরেকদিন এসে চা খাবার জন্য সুধাংশুকে অনুরোধ করতেও ইচ্ছা করে। হাসি মুখে চট করে এই সামান্য একটা অনুরোধ করে ফেললেই তো হয়, কিন্তু হাসতে গিয়ে বারবার গম্ভীর হয়ে যায় সুপ্রিয়ার চোখ দুটো। অনুরোধটা মুখের কাছে এসেও যেন তার বারবার আটকে যায়। শেষ পর্যন্ত অনুরোধ করেই ফেলে সুপ্রিয়া, আপনি কি আরেকদিন একটু সময় নষ্ট করতে পারবেন? সুধাংশু বলে এবং হাসে, ও আরেকবার চা খাবার জন্য? সুপ্রিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝেই তো ফেলেছেন। সুধাংশু বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো। চলে যায় সুধাংশু। অমিয়র হাতের এসরাজ আবার সুর ছড়াতে আরম্ভ করে, কিন্তু যার গলার গানকে আপন করে কাছে ধরে রাখার জন্য অমিয়র এসরাজের এই আকুলতা, সে কোথায়? যেন এই উল্লাসের ছন্দ ভেঙে দিয়ে সুপ্রিয়া অন্য কোনো একটা কাজের ব্যস্ততার মধ্যে ঘুরঘুর করছে। ঠিকই অনুমান করেছে অমিয়রা। ভেতরের বারান্দার উপর বসে এখন ব্যস্তভাবে কাপড়ের বান্ডেল খুলছে, নোটগুলোকে রুমালে বাঁধছে, পল্টুকে হাঁক দিয়ে ডাকছে, মন্টুকেও নতুন প্যান্টটা পরিয়ে দেখছে। সংসারের কাজের জন্য যেন হঠাৎ মায়া উথলে উঠেছে সুপ্রিয়ার মনে। অমিয় তার এসরাজ থামায়। এই কয়েক মিনিটের ঘটনার মধ্যে একটা নতুন বিস্ময়ের রহস্য যেন ফুটে ওঠে। চুপ করে বসে বোধহয় তাই দেখতে থাকে অমিয়দের মনের চোখ। যে সুপ্রিয়া কোনোদিন অমিয়দের কাউকে নিজের হাতে চায়ের কাপ বা চা এনে অনুরোধ করেনি, সেই সুপ্রিয়া আজ বেশ স্বচ্ছন্দে আর বেশ খুশি হয়ে নিজের হাতে চায়ের কাপ নিয়ে সুধাংশুর হাতের কাছে তুলে ধরল। সুধাংশুর সঙ্গে গেট পর্যন্ত এগিয়ে গেল। এই যে সুপ্রিয়ার বড় বেশি ভদ্রতা। কোনোদিন পরিবারের মতো মানুষকেও তো সে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসেনি। সুধাংশুর সঙ্গে কথাও তো বলেছে সুপ্রিয়া, কে জানে কি কথা, আর কেমন করে হেসে হেসে কথাগুলো বলছিল। অমিয়দের চোখ ভুল সন্দেহ করেনি। এক সপ্তাহ যেতে না যেতেই 3 বার সুধাংশুকে চা খেতে আসতে দেখে শুধু সুধাংশুকে ভালো করে চিনতে পেরেছিল অমিয়রা, কিন্তু তখনও বুঝতে পারেনি যে সুপ্রিয়াকেই ভালো করে চিনে ফেলবার দরকার হয়ে পড়েছে। 10টা দিন পার হতে অমিয়রা বেশ ভালো করে চিনে ফেলল সুপ্রিয়াকে। সুপ্রিয়ার গানের সঙ্গে এসরাজ বাজাবার জন্য বৃথা আর আশা না করাই ভালো। সুধাংশু আসা মাত্রই সব ভুলে যায় সুপ্রিয়া। আর তার থেকেও অদ্ভুত, সুধাংশুকে যেন চিফ গেস্টের মতো বিশেষ আদর আপ্যায়ন করে। অমিয়রা যখন বাইরের ঘরের ভেতরে, সুধাংশু তখন বারান্দার চেয়ারে। অমিয়রা যখন বারান্দায়, সুধাংশু তখন সামনের ঘেঁষো জমির ওপর একটা বেতের মোড়ার ওপর। অমিয়দের চোখের সামনে সুপ্রিয়ার মুখ সব সময় শুধুই হাস্যোজ্জ্বল, আর সুধাংশুর চোখের সামনে সুপ্রিয়ার সেই মুখই তো মাঝে মাঝে বেশ গম্ভীর, আর চোখ দুটো বেশ শান্ত। আর বেশি দিন নয়, বিধু চৌধুরীর বাড়ির গরম চায়ের ঝর্ণার উত্তাপ আর সহ্য করতে না পেরে অদৃশ্য হয়ে গেল অমিয়রা। তারপর বেশি দিনও নয়, অমিয়দের আতঙ্ক, আক্ষেপ আর অস্বস্তি ভরা নিঃশ্বাসের রটনায় এই সত্য জানতে আর কারু বাকি থাকে না যে বেচারা অমিয়রা পালিয়ে আসতে পেরেছে আর বেঁচেছে। কিন্তু সুধাংশুর বোধহয় বাঁচবার আশা নেই। এই অভিযোগের প্রমাণও সচক্ষে দেখা যায়। বিধু চৌধুরীর বাড়ি সেই উল্লাসের মৌচাক ভেঙে গেছে। একেবারে গুঞ্জনহীন একটা স্তব্ধতা। না ক্যারাম, না হারমোনিয়াম, না ব্যাডমিন্টন, সবই যেন উল্লাস হারিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু দুটো মূর্তি, সুধাংশু আর সুপ্রিয়া। কখনো ঘরের ভেতর, কখনো বা বারান্দায়, প্রায় চুনের দাগ আঁকা ব্যাডমিন্টন লনের ঘাসের ওপর দুটো বেতের মোড়ার ওপর মুখোমুখি বসে কে জানে কিসের গল্প করে ওরা দুজন। হাতে একটা পাখা নিয়ে সুপ্রিয়া যেদিন সুধাংশুকে বাতাস করবার জন্য হঠাৎ মোড়া থেকে উঠে দাঁড়ালো, সেদিন যেন এক পলকের চমক
খেয়ে ঘুম ভেঙে গেল সুধাংশু। সুধাংশু খুব আশ্চর্য হয়ে বলল, এ কি করছো তুমি? সুপ্রিয়া গম্ভীর মুখ নিয়ে বলল, আমার যে ভালো লাগছে তাই করছি। সুধাংশু ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। তুমি না বুঝে ভুল করছো সুপ্রিয়া, তুমি নিজের ক্ষতি করছো। সুপ্রিয়া বলে, নিজের ক্ষতির কথা ভাবি না, ভাববার দরকারও নেই। পাখা থামিয়ে কি যেন ভাবে সুপ্রিয়া, তারপর আরও জোরে জোরে হাত চালায়। যেন অদ্ভুত এক গম্ভীর মনের বেপরোয়া উল্লাস পাখার বাতাস ছড়াতে থাকে। তারপর বলেই ফেলে, আপনি আর এখানে চা খেতে আসবেন না? এই তো ভয়। সেই ভয়ের জন্যই তৈরি হয়েই আছে। দু চোখ বন্ধ করে, একটু ভয় পেয়ে কিছুক্ষণ পাখার বাতাস সহ্য করে সুধাংশু, তারপর চলে যায়। হয়তো এবারের গেটের কাছে সুধাংশুর ছায়া আর দেখা দিত না কোনোদিন। সুপ্রিয়া চৌধুরীর হাতের এগিয়ে দেওয়া চায়ের কাপ আর ওই পাখার বাতাসের সংকল্প স্পষ্ট করে বুঝে ফেলতে আর একটুও দেরি হয়নি। তবু সুধাংশুকে আসতে হলো একদিন। বিধু চৌধুরীর বাড়ির চায়ের জন্য তৃষ্ণার্ত হয়ে নয়, সুপ্রিয়ার হাতের পাখার বাতাসকে ধিক্কার দেবার জন্য মনের জ্বালা নিয়ে ছুটে আসতে হয় সুধাংশুকে। সুধাংশুর জীবনে একটা ক্ষতি হতে চলেছে, আর সেই ক্ষতির কারণটাই হলো সুপ্রিয়া। সুধাংশু বলে, তুমি যে নিতান্ত একটা দুর্নামের মেয়ে একথা আমি জানতাম না, এবং জানতাম না বলেই তোমার যত ছল নেমন্তন্নের পাল্লায় পড়ে এখানে এসে আমি যত দুর্নাম কুড়িয়েছি। সুপ্রিয়া বলে, এই কথা বলার জন্য কি এসেছেন? সুধাংশু বলতে থাকে, বলতে এসেছি তুমি আমার যা ক্ষতি করবার তা তো করলেই, কিন্তু আর কারো ক্ষতি করো না। ভদ্রলোকের মেয়ে, একটু ভদ্রভাবে সুখী হতে চেষ্টা করো। সুপ্রিয়া বলে, আপনার কি ক্ষতি হলো ঠিক বুঝতে পারছি না তো। সুধাংশু বলে, হৃদয়বাবু আমার দুর্নাম শুনে ভয় পেয়েছেন। বাবার কাছে এসে বলেই গেছেন তিনি যে তিনি আর বেশি দিন দেরি আরও কিছুদিন দেরি করবেন। আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেবেন কি না সেটা একবার তিনি ভেবে দেখবেন। সুপ্রিয়া বলে, বিয়ের কথা কি ঠিক হয়ে গেছিল? সুধাংশু বলে, সবই ঠিক ছিল। বিয়ের পর বিলেত গিয়ে পড়াশোনা করবার ব্যবস্থাও ঠিক ছিল। তার জন্য হৃদয়বাবু টাকা দেবেন বলেও কথা দিয়েছিলেন। সুপ্রিয়া দুপলক চক্ষুর তীব্র আগ্রহ নিয়ে শুনতে থাকে সুধাংশুর এই ধিক্কার আর অভিযোগ। তারপর শান্তভাবে প্রশ্ন করে, যদি আমি আপনার সুনাম রটিয়ে দিতে পারি তাহলে বিয়ে ভেঙে যাবে না তো? সুধাংশুর মুখের হাসিতে যেন কঠোর একটা শ্লেষ শিউরে ওঠে। তুমি আবার সুনাম বাঁচিয়ে তুলবে? কিছু বলবার থাকলেও এরকম বাজে কথা বলতে হয় না, অন্তত আমার কাছে বলে কোনো লাভ নেই। সুপ্রিয়া বলে, কেন বলুন তো? সুধাংশু বলে, আমি তোমাকে চিনেছি। চলে যাও সুধাংশু। এরপরে আর বোধহয় একটা মাসও পার হয়নি যেদিন উশ্রীর বুকে ভরা আষাঢ়ের ঢল নেমেছিল। এর মধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটল। হৃদয়বাবু এসে সুধাংশুর বাবার কাছে ক্ষমা চেয়ে গেলেন। সুধাংশুর মতো ছেলের মতিগতি সম্বন্ধে তার যে ভুল সন্দেহ হয়েছিল, সেই ভুলের জন্য তিনি লজ্জিত, অনুতপ্ত, দুঃখিত হলেন। সুধাংশুর বিপন্ন সুনাম আবার নতুন করে আরও প্রশংসার গৌরবে মহীয়ান হয়ে এ পাড়া আর ও পাড়ায় সব বাড়ির মুখে মুখে বেজে উঠেছে। এ মাসের মধ্যেই কোনো একটা ভালো দিনে সুধাংশুর সঙ্গে মাধুরীর বিয়ে চুকিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন হৃদয়বাবু। সুধাংশুর বাবা বলেছেন, তবে তাই হোক। কিন্তু কি আশ্চর্য, আর কদিন পরে হৃদয়বাবুর মেয়েকে বিয়ে করে এবং তার কিছুদিন পরে যার বিলেত যাবার কথা, সেই সুধাংশু ধীরে ধীরে এক মেঘলা সন্ধ্যায় আস্তে আস্তে হেঁটে বিধু চৌধুরীর বাড়ির বারান্দার ওপর এসে দাঁড়ায়। বাইরের একটা তক্তপোষের ওপর বাক্স বন্ধ করা হারমোনিয়াম, তারই ওপর একটা খোলা বই, আর সেই খোলা বইয়ের ওপর কপাল উপুর করে দিয়ে যেন ঘুমিয়ে আছে সুপ্রিয়া। চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে সুধাংশু। ওই তো সেই দুর্নামের মেয়ে, যে মেয়ে নিজের বুকে ইচ্ছা করে আরও এক দুর্নামের ছুরি বসিয়েছে। কিন্তু তবু কেমন কেমন করে চুপটি করে আর শান্তটি হয়ে স্বচ্ছন্দে সে ঘুমোচ্ছে। আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় সুধাংশু। সুপ্রিয়ার মাথার কাছে এসে দাঁড়ায়। আস্তে আস্তে ডাকে, সুপ্রিয়া। চমকে উঠলেও মুখ তুলতে পারে না। সুধাংশু বলে, বেশ তো, সময় দিচ্ছি, ভালো করে চোখ মুখ মুছে নিয়ে তারপর তাকাও। মুখ না তুলে সুপ্রিয়া বলে, আপনি আজ আবার কেন এলেন? সুধাংশুর গলার স্বর যেন আবার এক দুঃসহ বিস্ময়ের জ্বালায় তপ্ত হয়ে বেজে ওঠে। আমার সুনাম রটেছে আবার,
কিন্তু তোমার কি লাভ হলো সুপ্রিয়া? সুপ্রিয়া বলে, আপনার ক্ষতি তো হলো না, এটাই আমার লাভ। সুধাংশু চেঁচিয়ে ওঠে, কিন্তু এরকম জঘন্যভাবে তুমি আমার সুনাম রটালে কেন? ছি! সুপ্রিয়া বলে, কে বলল আমি আপনার সুনাম রটিয়েছি? সুধাংশু ক্রুদ্ধস্বরে যেন ধিক্কার দিয়ে বলতে থাকে, মাধুরীর মেজদির কাছে কে গিয়ে গল্প করেছে যে তুমি আমার হাত চেপে ধরেছিলে একদিন, আর আমি ঘেন্না করে তোমার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেছি? এই অদ্ভুত বাজে মিথ্যে কথাগুলো কে নিজের মুখে হেসে হেসে বলে এসেছে মাধুরীর মেজদির কানের কাছে? সুপ্রিয়া বলে, মিথ্যে কথা ঠিকই, কিন্তু বড় দুর্নামের মেয়ের দুর্নাম তাতে এমন কিছু বাড়েনি। আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু দেখুন আপনার লাভ হয়েছে। সুপ্রিয়ার মুখের দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সুধাংশু। চোখ দুটো যেন হঠাৎ পিপাসিতের মতো ছলছল করে ওঠে। সুপ্রিয়ার মুখটা করুণ হয়ে ওঠে। আপনি আমাকে ক্ষমা করুন। সুধাংশু বলে, কি ক্ষমা করব? সুপ্রিয়া বলে, আমার মিথ্যে কথা। সুধাংশু বলে, কেমন করে ক্ষমা করব? সুপ্রিয়া হাসে। আজ শেষবারের মতো চা খেয়ে আর রাগ না করে চলে যান। মুখ ঘুরিয়ে চোখ লুকিয়ে ব্যস্তভাবে চা আনবার জন্য উঠে দাঁড়ায় সুপ্রিয়া, কিন্তু চলে যেতে পারে না। হাত বাড়িয়ে সুপ্রিয়ার একটা হাত শক্ত করে ধরে ফেলে সুধাংশু। সুপ্রিয়া চমকে ওঠে, ভয় পায়, চোখ তুলে তাকাতে পারে না। আপনি কেন ভুল করছেন? সুধাংশু বলে, তোমার একটা মিথ্যে গল্প আমার হাত ধরেছিল, কিন্তু আমি সত্যি সত্যিই তোমার হাত ধরলাম। বিশ্বাস না হয় তাকে দেখো ভালো করে। তারপর উষ্ট্রের বুক প্লাবিত করে আরও কয়েকবার আষাঢ়ের ঢল নেমেছিল। বিধু চৌধুরীর বাড়ির এই ঘরের জানলার কাছে বসে সেই প্লাবন দেখে একা একা নীরবে হেসেছিল সুপ্রিয়ার দুটো জল ভরা চোখ। তারপর আর বেশি দিন নয়, বিধু চৌধুরীর এই বাড়ির দিকে তাকাতে তাকাতে গিয়ে পথের লোক বুঝতে পারে যে এটা একটা বিয়ের বাড়ি। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।